দেন। ধন্যবাদ। তালি দাও সবাই, সবাই ঠিক আছে। যে আমাদের কিছু কিছু খামারি আছে এত বেশি তারা প্রফিটকে চিন্তা করে, মানে এত বেশি লাভের চিন্তা করে, গরুর স্বাস্থ্যের দিকে আর চিন্তা করে না। মনে হয় যে গরুটার যত মানে শরীরে যত প্রকার দুধ আছে সব একবারে টেনে নেয়, দুধ বিক্রি করে তার সংসার চালায়, আত্মীয়তা চালায়, সব চালায়। আলটিমেটলি হয় কি, পরবর্তী সময়ে খামারটাই আর থাকে না, গরুর স্বাস্থ্যের উপর খুব ঝুঁকি পড়ে যায়। তা আমি বলি যে গরুর দুধ যেটা আমরা পাবো সেটা যদি আমার গরুকে এবং গরুর যে বাচ্চাটা আছে, বাছুরটা আছে, সেটাকে যদি আমরা নার্সিং করি তাহলে আমার খামারটা স্বাস্থ্যবান থাকবে। তো লাভ হবে কোনটা? লাভ হবে যে বছর শেষে যে আমার এই যে 20টা 30টা যে বাছুর পাবো, এক একটা বাছুর যে 2 লাখ 3 লাখ টাকা করে বিক্রি করব, সুস্থবান গরুটা পাবো, এটাই কিন্তু লাভ। আপনি একটা শুধুমাত্র প্রতিদিন আপনি ধরে নিলাম যে 100 লিটার 100 কেজি করে আপনি গোবর পাচ্ছেন, তাহলে 1 কেজি গোবর যদি আপনি কাঁচা গোবর বিক্রি করেন, সর্বোচ্চ বিক্রি করতে পারেন যে আপনার এক ভাগ 10 টাকা 20 টাকা। কিন্তু ওইটাকে যদি আমরা ভার্মি কম্পোস্ট করি, 1 কেজি ভার্মি কম্পোস্টের দাম কত আপনি কি কেউ জানি? 15 টাকা 20 টাকা, ঢাকা শহরে আরো বেশি। প্যাকেট করে সুন্দর করে করা যায়। আমরা একটা সিলিন্ডার ব্যবহার করি, গ্যাসের সিলিন্ডার, এলপিজি, তাই না? বাসা ব্যবহার করছি না? ঠিক যদি আপনার যদি 4-5টা গরু থাকে, এটাকে যদি আপনি সুন্দরভাবে প্রসেস করতে পারেন, তাহলে আপনার পরিবারের তো আপনার রান্নার কাজে সেটা তো ব্যবহার করতেই পারবেন, পাশাপাশি এটাকে বোতলজাত করে আরো বাইরে সাপ্লাইও দিতে পারবেন। এই কারণে বিজনেসের থিওরি হলো যে আপনি একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি প্রতিদিন 100 টাকা লাভ করেন, এটার চেয়ে যদি আপনার 10টা প্রতিষ্ঠান থাকে এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রতিদিন যদি 10 টাকা করে লাভ হয়, তাহলে আপনার কোনটার লাভ বেশি? আপনার ওই যে 10টা প্রতিষ্ঠান থেকে যদি 10 টাকা করে লাভ করেন, এইটার ঝুঁকি কম। কারণ কোন একটা প্রতিষ্ঠানে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, বাকি 9টা প্রতিষ্ঠান আপনাকে সাপোর্ট করবে। আর আপনি যদি এককভাবে একটা প্রতিষ্ঠান থেকে 100 টাকা লাভ করেন, তাহলে কোনো কারণে যদি ওই প্রতিষ্ঠানটা হঠাৎ করে যদি মানে পড়ে যায়, তাহলে আপনার পুরো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এই কারণে আপনাকে মানে বহুমুখী ব্যবহার, আপনার খামারের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে, ছোট ছোট করে করতে হবে, তাহলে আপনার ঝুঁকিটা কম থাকবে। পাশাপাশি আমাদের ওই যে গরুর দুধ খেলাম, হঠাৎ করে ডাক্তারের কাছে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, বলছে যে আপনার বাচ্চার শরীরে তো মানে যে পরিমাণ স্থূল হয়েছে, মোটা হয়েছে, তাতে তার শরীরে সীসার বেশি পরিমাণে পাওয়া গেছে। এখন সীসা কোথায় খাইলো? বাজারে কি সীসা কিনে খাওয়া যায়? সীসা কিনে খাওয়া যায় না। ওই যে আমাদের গরুর খামারে পর্যাপ্ত পরিমাণের অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ তাকে দুধ দেওয়ার জন্য পুশ করা হয়েছে। ওই দুধ থেকে যখন আমার বাচ্চাটাকে করা হয়েছে, এই বাচ্চাটার শরীরে আমাদের প্রয়োজনের বেশি অতিরিক্ত পরিমাণে যে এই উপাদানগুলো এগুলো পাওয়া গেছে। আরেক ঝামেলা, এখন আমরা কি তাহলে ওই দুধ কেনার সময় কি পরীক্ষা করে কিনতে পারি যে কোনটাতে কি পরিমাণ আছে? এটা তো কঠিন কাজ। কাজে আমাদের এই যে যারা খামারি আছেন, আমাদের লাইভস্টক কাজ করছেন, এটা মানে মাত্রার মধ্যে থাকলে, পরামর্শ অনুযায়ী যদি আমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের খামারটা যেমন নিরাপদ থাকবে, জনস্বাস্থ্যটাও
সুন্দর থাকবে, সুস্থ থাকবে। কারণ একটার সাথে আরেকটা সুন্দরভাবে নির্ভরশীল। যদি আমার খামার যদি অনিরাপদ হয়, জনস্বাস্থ্যরও সেটাও অনিরাপদ হয়ে যাবে। আসলে এই দিনটি পালনের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এটাই যেন আমরা দুধ খাওয়ার প্রবণতাকে গড়ে তুলি। আমাদের শিশুরা এখন যারা বাচ্চা আছে, স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চা আছে, অধিকাংশ বাচ্চাই এখন অনেকেই দেখা যায় যে দুধ খায় না। তারা ডিম পছন্দ করে, মাংস পছন্দ করে, কিন্তু অনেকেই দুধ খেতে চায় না। এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ওয়ার্ল্ডের 15% দুধ উৎপাদন হয়, এবং তারা প্রত্যেকটা মানুষই, অধিকাংশ মানুষ, আমি গিয়েছি ওখানে কয়েক মাস আমি ছিলাম, দেখেছি প্রত্যেকটা দোকানেই কিন্তু, মুদি দোকান যেগুলো আছে, গ্রোসারি আছে, সেখানে কিন্তু দুধ পাওয়া যায়। তারা টক দই খায়, তারা পনির খায়। অনেকেই আছে ভারতের নিরামিষ ভোজী। আমি মাঝে মাঝে বলি, এখন কুরবানির সময় আমি বলি যে যদি ইন্ডিয়ার মানুষ, যদি ধর্মীয় কারণ যদি না থাকতো, বাধা না থাকতো, আর নিরামিষ ভোজী না হতো, তাহলে বাংলাদেশের গরু একটাও এইদিকে থাকতো না, পার হয়ে ওইদিকে চলে যেত। অনেকেই বলে গরুর দাম ওখানে কম, তারা খাসির মাংস কম দামে দিত, পারবে না। আমি 1050 রুপি দিয়ে মাংস কিনে খেয়েছি ওখানে। ভারতে কিন্তু খাসির মাংসের দাম কম, তারা খাসির মাংস খায়। এই জন্য আমাদের দেশের যেহেতু গরুর মাংস আমরা খাই, এই জন্য আমাদের কিন্তু গরুর মাংসের চাহিদা বেশি। তারপরেও কিন্তু আমরা এই যে কুরবানি, আমি সন্দিহান যে এই গরুগুলো আসলে এত বিক্রি হবে কিনা। হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু আছে। তো যাই হোক, আজকে যে বিষয়টা, আমাদের এই বাচ্চাদের ভিতরে যারা মায়েরা আছেন, তাদেরকে একটু বাচ্চাদেরকে বোঝাতে হবে, যেহেতু স্কুল গোয়িং যারা আছে, তাদের মেধা বিকাশের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুধ, আর একটা হচ্ছে ডিম। ডিমে কোলিন থাকে, গ্যালাক্টোজ বা গ্লুকোজ থাকে দুধে, যেটা বুদ্ধি তৈরির জন্য খুবই একটা উপকারী। এবং আমাদের যারা মা বোনেরা আছেন তাদের জন্য দেখবেন অধিকাংশ মহিলাদের এই মাজার এবং হাঁটুর ব্যথা হয়। এইটা হচ্ছে একটা কারণ, হচ্ছে মেয়েদের, এটা সবাই অধিকাংশ মেয়েদের হয়, অস্টিওপোরোসিস। ওই মহিলা যদি ছোট থেকে দুধ খেয়ে যান, তাহলে কিন্তু এই প্রবণতাটা খুব কম হয়, হলেও খুব সামান্য হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষই দুধ খাই না। এখন এই অভ্যাসটা যদি না গড়ে তুলি, তাহলে আমাদের যে সমস্ত খামারি ভাইয়েরা আছে, তারা যে দুধ বিক্রিটা করবে কোথায়? দুধের যদি দামটা না পায়, তাহলে তো সে খামার করবে না। আর খামার না করলে দুধ পাবো না, দুধ না পাইলে আমি এড়ে গরু আমার হবে না, গাভী না পালন করলে সেখানে আমরা মাংস পাবো না। সুতরাং আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমাদের এই এলডিডিপি প্রজেক্ট থেকে যশোর জেলার 5টা স্কুলে আমরা দুধ খাওয়াচ্ছি ফ্রি অফ কস্টে। এটা সারা বাংলাদেশে 300 স্কুলে এখন এই কার্যক্রম চলমান আছে, যাতে অভ্যাসটা গড়ে তুলে। এটা দিয়ে আমি জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন, উনি আরো অনেক উপরে যাবেন, ওনাকে অনুরোধ করব যে স্কুলের একটা প্রজেক্ট আছে মিড ডে মিল, এই জায়গাটা আমরা অন্য কিছু না খাই, যদি সপ্তাহে 3 দিনও 7 দিনও না পারি, পরবর্তী যে মন্ত্রণালয় বলার যে সুযোগটা রয়েছে, সেখানে যদি আমরা মিড ডে মিলে দুধ বা ডিম এই জাতীয় জিনিস দিতে পারি, তাহলে বাচ্চার কিন্তু অনেক পুষ্টির যে অভাবগুলো সেগুলো পূর্ণ হয়। আরো কিছু সমস্যা আমাদের খামারি ভাইরা আছে, দুধের দাম ন্যায্য মূল্য পায় না। তারা অনেক জায়গায় আছে 42 টাকা করে দুধ, এই 42 টাকা করে দুধ বিক্রি করে তার খামার টিকবে না। সুতরাং আমাদের এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, 38টা প্রায় আছে, তারা দুধ কালেকশন করে। তারপরেও কিন্তু আমরা মূল্যটা ঠিকভাবে পাচ্ছি না, খাদ্যের উচ্চ মূল্য, এইটা একটা বিষয়। কিন্তু আরেকটা বিষয়, আমাদের খামারিগুলোকে সুরক্ষা দিতে হলে তাদের আসলে অনেক কিছু দরকার। আমরা এই খামারগুলোকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপাদান কিন্তু যদি আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে বায়োগ্যাস প্ল্যান্ট, জেলা প্রশাসক মহোদয় বলেছেন, আমরা যদি বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি, আমরা যদি চামড়াটা, যেমন এই চামড়া শিল্প কিন্তু এই যে সামনে কুরবানি আসে, দামটা কম পাই অনেকেই, এই চামড়া যদি আমরা বিদেশি রপ্তানি করতে পারি, ভিয়েতনামের মতো দেশ $42 বিলিয়ন চামড়া রপ্তানি করে, অথচ আমরা $1.5 বিলিয়ন করতে পারি না। এই খুর কাজে লাগে, হাড় কাজে লাগে, গরুর এমন কোনো জিনিস নাই যেটা কাজে লাগে না, এবং ইউরিন পর্যন্ত গরুর কিন্তু কাজে লাগে। আমরা এই জিনিসগুলো, আমাদের প্রত্যেকটা জিনিসের প্রকৃত ব্যবহার করতে হবে। আমরা যদি খামারিদের ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি, তাহলে তাদের অনেকটা মানে বেঁচে যাবে আমি বলবো। কারণ হচ্ছে অনেক খামার মানে এই খাদ্যের অভাবে বা দুধ দাম কমের কারণে অনেকেই টিকতে পারছে না, কম্পিটিশনে টিকতে পারছে না, এগিয়ে আসতে পারছে না। হয়তো এখানে দাম কম, কিন্তু ঢাকায় হয়তো বেশি, সবাই তো ঢাকায় যেতে পারবে না। যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা হয়তো কালেকশন করে নিজে উচ্চ দামে বিক্রি করছেন, কিন্তু মূল যে খামারি তাদেরকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনাকে বিনীতভাবে অনুরোধ করব, যদি যশোর জেলায় কোনো খাস জমি থাকে, খাস ল্যান্ডগুলো থাকে, সেখানে আমাদের ঘাস চাষের জন্য আমাদের খামারি যারা আছে, প্রকৃত খামারি, তাদেরকে দিতে পারি কিনা, এই বিষয়টা আমরা বিবেচনায় নেব।